প্রাক প্রাথমিকে শিশুদের লেখা শেখানোর আগে আপনি কোন কোন বিষয়গুলি শেখাতে চান? পরবর্তী 5 বছরে আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান বা কোন জায়গায় রাখতে চান? শিক্ষার্থীদের বিদ্যালয়ে আপনি তুই না তুমি বলে সম্বোধন করবেন? আপনি কি নিজে মিড ডে মিল খাবেন? বিদ্যালয়ে শিক্ষক বা শিক্ষিকাদের মোবাইল ফোন ব্যবহার করা উচিত কি উচিত নয়? আপনার উত্তরের সপক্ষে যুক্তি দিন। এই 5টি প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে আজকের এই বিশেষ পর্ব। আমার যে সকল বন্ধুরা প্রাথমিকে ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছেন তারা আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। কথা দিচ্ছি, একবার শেষ পর্যন্ত দেখলে এই প্রশ্নগুলিকে নিয়ে আর আপনাকে চিন্তা করতে হবে না। নমস্কার বন্ধু, আমি বিশ্বদীপ নন্দী। আপনারা দেখছেন নন্দী একাডেমি। শিক্ষা সংক্রান্ত ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আসুন দেখে নিই সেই সকল প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর যেগুলি একান্ত আপনার জন্য সেট করা হয়েছে। আজকের প্রথম প্রশ্ন, প্রাক প্রাথমিকে শিশুদের লেখা শেখানোর আগে কোন কোন বিষয়গুলি আপনি শেখাতে চাইবেন? আগে সংক্ষেপে একটু আলোচনা করে নিই, তারপরে এর কংক্রিট উত্তরটিকে দেখে নেব। দেখুন, একটা শিশু যখন লেখা শিখবে তার আগে এটা নিশ্চিত করে বলা যায় যে সেই লেখাগুলির যে উচ্চারণ বা ধ্বনির যে উচ্চারণ সেগুলি সে শিখে ফেলেছে। তাহলে লেখা শেখার আগে অবশ্যই সে নির্দিষ্ট সেই লেখার উচ্চারণ বা ধ্বনিটিকে জানবে। দ্বিতীয় হচ্ছে, লিখতে গেলে আমাদের কিন্তু এই আঙুল, হাত, কবজি সব কিছুর ব্যবহার করতে হয়। এখানে যে পেশিগুলি রয়েছে সেই পেশিগুলি ব্যবহারের উপযোগী করে তুলতে হয়। তাহলে একটি শিশু যার হাতে লেখার জন্য যে সকল পেশিগুলির ব্যবহার করতে হবে, যে সকল অঙ্গগুলির ব্যবহার করতে হবে, সেই অঙ্গগুলি যতক্ষণ না পর্যন্ত লেখার জন্য প্রস্তুত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার হাতের লেখা কিন্তু ভালো হবে না বা সে ভালো করে লিখতে পারবে না। তাই একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আমার অবশ্যই উচিত তাকে নির্দিষ্ট কিছু ব্যায়ামের মধ্যে দিয়ে তার আঙুলের সেই পেশিগুলিকে সচল করার ব্যবস্থা করা। তৃতীয় হচ্ছে, লেখা মানেই কিছু সোজা এবং বাঁকা দাগ টানা। যেমন আপনি এ লিখতে গেলে 3টি সোজা দাগ টানছেন, যেমন আপনি অ লিখতে গেলে একটা সোজা এবং 2টো বাঁকা দাগ টানছেন। তাহলে এরকম করেই বিভিন্ন লেখাগুলি কিন্তু সোজা বা বাঁকা দাগের উপর নির্ভর করে থাকে। তাহলে লেখা শেখার আগে যদি একটি শিশুকে সোজা এবং বাঁকা দাগগুলিকে টানা শেখানো হয় তাহলে কিন্তু সেই শিশুটি খুব সহজেই লেখা শিখতে পারবে। তাই এই নির্দিষ্ট প্রশ্নের উত্তরে আমি অবশ্যই বলতে পারি যে আমি লেখা শেখানোর আগে শিশুদের অবশ্যই সোজা এবং বাঁকা দাগ টানা শেখাবো। এবারে আমি যদি আমার এই উত্তরের সমর্থনে যুক্তি দিই তাহলে আপনি প্রাক প্রাথমিকের যে কর্মপত্র রয়েছে সেই কর্মপত্রটিকে খুলে নিন, দেখবেন সেখানে লেখা শেখানোর আগে সোজা এবং বাঁকা দাগ টানা শেখানো হয়েছে। তাহলে আমরা নির্দিষ্ট এই যে প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটিকে কি বলতে পারি? প্রাক প্রাথমিকের শিশুদের লেখা শেখানোর আগে অবশ্যই তাকে সেই নির্দিষ্ট লেখাগুলির ধ্বনি সম্বন্ধে ধারণা দিতে হবে এবং তার সঙ্গে তার হাতের পেশিগুলি যাতে সুগঠিত হয় তার জন্য নির্দিষ্ট কিছু ব্যায়াম তাকে শেখাতে হবে এবং অবশ্যই তাকে সোজা এবং বাঁকা দাগ টানা শেখাতে হবে। তাহলে আমার মনে হয় প্রাক প্রাথমিকের একটি শিশু খুব সহজেই লেখা শিখতে পারবে এবং তার হাতের লেখা ভবিষ্যতে খুব সুন্দর হবে বলে আমার মনে হয়। তাহলে আশা করি এই উত্তরটি বলতে আপনাকে বর্তমানে এই উত্তরটিকে মুখস্থ করতে হবে না, একবার শুনেই আপনি নিজের মুখে এই উত্তর দিতে পারবেন। তার জন্যই রয়েছে নন্দী একাডেমি। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর যা যা করার সব কিছু করে দেবেন। আসুন আমরা চলে যাই আজকের পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে পরবর্তী 5 বছরে আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চাইছেন? দেখুন, এটি এমন একটি প্রশ্ন যে প্রশ্নের মধ্যে দিয়ে আপনার মনোবল, আপনার আত্মবলকে খোঁজার চেষ্টা করা হচ্ছে। তাহলে আপনি এখানে কেন এসেছেন? আপনি এখানে এসেছেন একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হতে। তাহলে এই বিষয়ে আপনি কতটা আত্মবিশ্বাসী, আপনার মধ্যে এই বিষয়ে আত্মবিশ্বাস কতটা রয়েছে সেটাই কিন্তু এখানে খোঁজা হচ্ছে। তাহলে এই ইন্টারভিউয়ের পরে একটা চাকরি আপনার জন্য অপেক্ষা করছে এবং সেই চাকরিটি যখন আপনার হয়ে যাবে আপনি পরবর্তী 5 বছরে কোনো একটি বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা পদে কর্মরত হবেন। সেই নির্দিষ্ট বিষয়ে আপনার মনোবল কতটা সেটাই কিন্তু এই নির্দিষ্ট প্রশ্নের মধ্যে দিয়ে খোঁজার ব্যবস্থা করা হয়েছে। তাহলে এই নির্দিষ্ট প্রশ্নের উত্তরে আমরা এটা বলতে পারি যে পরবর্তী 5 বছরে আমি নিজেকে এই পশ্চিমবঙ্গের কোনো একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা রূপে দেখতে চাই। এই প্রশ্নের উত্তরের মধ্যে দিয়ে আপনার আত্মবিশ্বাস ফুটে উঠবে। আপনি চাইলে এই প্রশ্নের উত্তর অন্য কিছু বলতে পারেন। যদি আপনার মনে হয় এখানে অন্য কিছু বলা উচিত তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তবে আমার মনে হয়
যেহেতু আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হবার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি এবং এই প্রশ্নটিকে যেহেতু আমার মনোবলকে পরীক্ষা করার জন্য করা হয়েছে, তাই আমার এই উত্তরটিকে অবশ্যই বলা উচিত যে পরবর্তী 5 বছরে আমি এই পশ্চিমবঙ্গের কোনো একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা রূপে নিজেকে দেখতে চাই। আসুন পরবর্তী 3 নম্বর প্রশ্নের দিকে পা বাড়াই। পরবর্তী 3 নম্বরের প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থীদের বিদ্যালয়ে আপনি তুই না তুমি বলে সম্বোধন করবেন? দেখুন, এই প্রশ্নের উত্তরে আমার মনে হয় যে অবশ্যই বিদ্যালয়ে শিক্ষার্থীদের আমি তুমি বলে সম্বোধন করব। কারণ ছোট থেকে বড় সকলের মধ্যেই নিজের প্রতি একটা সম্মানের মানসিকতা কিন্তু তৈরি হয়েছে। তাহলে একটা শিশু যে এই বয়সে ছোট, তারও কিন্তু আত্মসম্মান রয়েছে। তাহলে আমি অবশ্যই ভালোবেসে তাকে তুই বলতে পারি, কিন্তু তার পরিবর্তে যদি তুমি বলি, তাহলে তার প্রতি আমার যে ভালোবাসা সেটা যেমন প্রমাণিত হবে এবং সেও কিন্তু আমাকে সমানভাবে সম্মান প্রদান করবে। তাহলে শিশু মানে সে সম্মানীয় নয়, শিশু বলে তাকে সম্মান প্রদান করার প্রয়োজন নেই, এমনটা কিন্তু কোনো দিনই নয়। তাহলে এই তুমি সম্বোধনের মধ্যে দিয়ে একদিকে যেমন শিক্ষক এবং ছাত্রছাত্রীর মধ্যেকার যে সম্পর্ক, সেই সম্পর্ক প্রকাশিত হবে, অপরদিকে প্রত্যেকটি শিশুর মধ্যে যে আত্মসম্মান রয়েছে, সেই আত্মসম্মানে কিন্তু কোনো দিন আঘাত লাগবে না। তাই আমার মনে হয় শিক্ষার্থীদের বিদ্যালয়ে অবশ্যই তুমি বলে সম্বোধন করা উচিত। এখন এই প্রশ্নের উত্তরে আমরা কি বলতে পারি? এই প্রশ্নের উত্তরে সংক্ষেপে আমরা এটাই বলতে পারি যে আমি যখন কোনো একটি বিদ্যালয়ে কর্মরত হব, তখন সেখানকার ছাত্রছাত্রীদের অবশ্যই তুমি বলে সম্বোধন করব। কারণ ছোট থেকে বড় সকলের মধ্যেই কিন্তু আত্মসম্মান রয়েছে এবং শিশুদের যেহেতু এই বিদ্যালয়ের মধ্যে সর্বাঙ্গীন বিকাশ সাধন হচ্ছে, তাহলে নিজ আত্মসম্মানের যে বিকাশ সেটাও কিন্তু এখানে হচ্ছে। তাই সেটিকে আমি কোনো সময় তুই বলে ব্যাহত করব না, আমি অবশ্যই তাদের তুমি বলে সম্বোধন করব। তবে এই বিষয়ে আপনার নিজস্ব মতামত, আপনার ভিন্ন মতামত থাকতে পারে। এই উত্তরটি একান্ত আমার। আপনি ভেবে দেখতে পারেন যে শিশুদের তুই বলা যায় নাকি তুমি বলা যায়। আসুন তাহলে আজকের পরবর্তী প্রশ্ন দেখে নিই। আজকের 4 নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনি শিক্ষক বা শিক্ষিকা হিসেবে বিদ্যালয়ে গিয়ে কি মিড ডে মিল খাবেন? এই প্রশ্নের উত্তরে নানা মুনি নানা মত। কেউ বলছে হ্যাঁ খাওয়া যেতে পারে, কেউ বলছেন যে না খাওয়া যেতে পারে না। তবে আমার মনে হয় যে আমাকে যদি এই প্রশ্ন করা হয় যে আপনি কি বিদ্যালয়ে গিয়ে মিড ডে মিল খাবেন, আমি তার উত্তরে বলবো যে হ্যাঁ আমি মিড ডে মিল খাবো। কেন বলবো যে হ্যাঁ? দেখুন, যখন রান্না হয় তখন কিন্তু সেই রান্না কোনো একজন বা দুজনকে টেস্ট করে দেখতে হয় যে সেই রান্নার গুণগত মান কেমন হয়েছে, সেটা শিশুদের পরিবেশন করার যোগ্য কিনা। তাহলে সেই রান্না করা খাবার দুজন শিক্ষক বা শিক্ষাকর্মী যা কিছু রয়েছেন তারা খেয়ে দেখবেন এবং তারপর তারা টেস্ট রেজিস্টারে সাইন করবেন যে হ্যাঁ এই খাদ্য বিদ্যালয়ে শিশুদের পরিবেশন করার উপযুক্ত হয়েছে। তারপরেই কিন্তু সেই খাদ্য শিশুদের পরিবেশন করা হবে। তাহলে যখন আমার উপর দায়িত্ব পড়বে যে এই খাদ্যের গুণগত মান যাচাই করার, তখন সেই খাদ্য আমি না খেয়ে কেমন করে তার গুণগত মানকে যাচাই করব। তাই সেই দৃষ্টিভঙ্গি থেকে কথা অবশ্যই বলা যায় যে হ্যাঁ আমি একটি বিদ্যালয়ে অবশ্যই মিড ডে মিল খাবো। যদি আমার উপর সেই দায়িত্ব পড়ে যে সেই মিড ডে মিল খেয়ে তার গুণগত মানকে বিচার করার, তাহলে আমি অবশ্যই খাবো। তাহলে এই ছোট্ট প্রশ্নের ছোট্ট উত্তর কি দিতে পারি যে আমাকে যদি প্রধান শিক্ষক দায়িত্ব দেন যে মিড ডে মিল খেয়ে তার গুণগত মান বিচার করতে এবং সেটি শিশুদের পাতে তুলে দেওয়ার উপযুক্ত হয়েছে কিনা সেটা দেখতে, তাহলে অবশ্যই বিদ্যালয়ে আমি মিড ডে মিল খাবো। একজন শিক্ষক বা শিক্ষিকা হিসেবে খাদ্যের গুণগত মান যাচাই করা, যেটা শিশুদের পাতে তুলে দেওয়া হচ্ছে তার গুণগত মান যাচাই করা অবশ্যই আমার কর্তব্য। আমি সেই কর্তব্যকে কোনো সময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করব না। আসুন আজকে শেষ প্রশ্ন 5 নম্বর প্রশ্নের দিকে আমরা পা বাড়াই। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের মোবাইল ফোন ব্যবহার করা উচিত? এই প্রশ্নের উত্তরে আমরা সকলেই এক চান্সে বলে দেব যে না, উচিত নয়। বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়। কিন্তু এই উত্তর কি সঠিক হলো? আমার মনে হয় এই উত্তরটি সম্পূর্ণ সঠিক হলো না। কারণ বর্তমানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি বিদ্যালয়ের যা কিছু কাজ সব বাংলা শিক্ষা পোর্টালের মধ্যে দিয়ে হয়, অথচ পশ্চিমবঙ্গের বেশিরভাগ বিদ্যালয়ে কম্পিউটার নেই। তাহলে এই কাজগুলি কিসের দ্বারা পরিচালিত হবে? তার উত্তর হচ্ছে মোবাইল ফোনের দ্বারা পরিচালিত হবে। দ্বিতীয় হচ্ছে যে প্রত্যেকটি বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকাদের কাছে যে সকল মোবাইলগুলি রয়েছে, সেই মোবাইলগুলিও কিন্তু একটি টিএলএম। একজন শিক্ষক বা শিক্ষিকা চাইলে তার শিক্ষার কাজে কিন্তু অবশ্যই সেই মোবাইলগুলোকে ব্যবহার করতে পারেন।
তাহলে যদি বিদ্যালয়ের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করতে না দেওয়া হয় তাহলে তিনি কেমন করে সেই ফোনটিকে টিএলএম হিসেবে ব্যবহার করবেন? তাহলে এই নির্দিষ্ট যুক্তির পরিপ্রেক্ষিতে দেখুন, এখন মোবাইল কিন্তু বিদ্যালয়ের মধ্যে প্রয়োজনীয় হয়ে পড়ছে। তাহলে আমি যদি এক বাক্যে বলে দিই যে না, বিদ্যালয়ের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না, তাহলে বাংলা শিক্ষা পোর্টালে স্টুডেন্ট এন্ট্রি, বাংলা শিক্ষা পোর্টালে মার্কস এন্ট্রি, শিশুদের টিসি দেওয়া, তাদের নাম সংশোধন করা, আধার কার্ড এন্ট্রি, এই কাজগুলো কি করে হবে? এবং তার সঙ্গে বিদ্যালয়ে যখন ডিজিটাল টিএলএমের ব্যবহার করার প্রয়োজন হবে সেগুলোই বা কেমন করে হবে? তাহলে বিদ্যালয়ে মোবাইল ফোন শিক্ষক শিক্ষিকারা একদম ব্যবহার করবেন না, এ কথা বলা যায় না। তাহলে এই নির্দিষ্ট প্রশ্নের উত্তরে আমরা কি বলতে পারি? আমরা এটা বলতে পারি যে শিক্ষার কাজে বা বিদ্যালয়ের অফিসিয়াল কাজে একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি অবশ্যই তার মোবাইলটিকে ব্যবহার করতে পারেন, কিন্তু বিদ্যালয়ের মধ্যে নিজ বিনোদনের কাজে তিনি কোনো সময় মোবাইলটিকে ব্যবহার করবেন না। তাহলে বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা মোবাইল ফোন ব্যবহার করবেন? তার উত্তরে আমরা এটা বলতে পারি যে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থার কাজে সেটাকে টিএলএম হিসেবে ব্যবহার করার সময় অবশ্যই শিক্ষক শিক্ষিকারা মোবাইল ফোনটিকে ব্যবহার করতে পারেন, বা বিদ্যালয়ের কোনো প্রশাসনিক কাজে বা বিদ্যালয়ের কোনো অফিসিয়াল কাজে যদি সেই মোবাইল ফোনটি ব্যবহার করার প্রয়োজন হয় তিনি অবশ্যই করতে পারেন। কিন্তু আত্মবিনোদনের জন্য, নিজের বিনোদনের জন্য একজন শিক্ষক বা শিক্ষিকা কোনো সময় একটি বিদ্যালয়ের মধ্যে, ক্লাসরুমের মধ্যে মোবাইল ফোন ব্যবহার করবেন না। অর্থাৎ বোর্ডে অঙ্ক দিয়ে ফেসবুক ঘাঁটা হচ্ছে, অর্থাৎ অফিসের মধ্যে বসে বসে ইউটিউব দেখা হচ্ছে, এই সকল বিনোদনমূলক কাজগুলি বা যেগুলি একজন শিক্ষক বা শিক্ষিকা নিজের জন্য মোবাইলে করে থাকেন সেই কাজগুলি তিনি কোনো সময় করবেন না। তার জন্য একটি বিদ্যালয়ে মোবাইলের ব্যবহার বন্ধ করে দেওয়া উচিত। কিন্তু তার মানে এই নয় যে একজন শিক্ষক বা শিক্ষিকা কোনো ক্ষেত্রেই বিদ্যালয়ে মোবাইল ব্যবহার করবেন না। তিনি অফিসের কাজের জন্য, তিনি শিশুদেরকে বিভিন্ন ছবি দেখানোর জন্য, বিভিন্ন ভিডিও দেখানোর জন্য, যেগুলো শিক্ষার সঙ্গে সম্পর্ক রাখে সেই কাজে অবশ্যই মোবাইল ফোন ব্যবহার করতে পারেন। তাহলে আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও অনেক বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো একদিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।